আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। আজকে আমরা তোমাদের প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এই অধ্যায়ের অনুশীলনী 1.2 এর 23 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো দেখো, প্রথমে ক নাম্বার, এখানে দুটি সংখ্যা দেওয়া আছে উদ্দীপকে 384 এবং 2187। তাহলে এখান থেকে আমাদের ক নাম্বার, প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। তাহলে আমরা 23-এর ক নম্বর করব। 23-এর ক, এখানে প্রথম সংখ্যাটি তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে 384। তাহলে এই সংখ্যাটি আসলে উৎপাদক পূর্ণবর্গ কিনা, তাহলে এটা পূর্ণবর্গ হবে কিনা আমরা সেটা উৎপাদকের মাধ্যমে এটা যাচাই করব। তাহলে আমরা এখানে 384, এটা আমরা যেহেতু উৎপাদকের সাহায্যে বের করতে হবে, জন্য আমরা 384-কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এখানে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি জোড় সংখ্যা, তাহলে এখানে 2 দ্বারা ভাগ করলে হবে 192। তো 192-কে আবার যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে এখানে হবে 50 এবং 49, তাহলে হবে 50 এবং 46, তাহলে এখানে হচ্ছে 96। তাহলে 96-কে আবার আমরা 2 দ্বারা ভাগ করব। তোমরা এটা এই ভাগসমূহ তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারো। তাহলে 96-কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে কি, এখানে হবে 48। তাহলে 48-কে আবার 2 দ্বারা ভাগ করলে এখানে হবে 24। 24-কে 2 দ্বারা ভাগ করলে হবে 12। 12-কে আবার 2 দ্বারা ভাগ করলে হবে 6। এবার 6-কে 2 দ্বারা ভাগ করলে হবে 3। তাহলে এই সংখ্যাটি আসলে পূর্ণবর্গ সংখ্যা কিনা এটা আমরা দেখার জন্য আমরা এই গুণনীয়ক সমূহ আমরা গুণ আকারে লিখবো। তাহলে আমরা এখানে পেলাম কি, সুতরাং এখানে 384 সমান, দেখো 1 2 3 4 5 6 7, এখানে 7টা 2 আছে আর একটা 3 আছে, তাহলে আমরা 7টা 2 এখানে গুণ করে লিখবো। তাহলে 1 2 3 4 5 6 7, 7টা 2 এখন এর সাথে আছে একটা 3, তাহলে এটা হচ্ছে এই 384-র উৎপাদক। তো আমরা এর পূর্বে কিন্তু অঙ্ক করেছি যে কোনো সংখ্যা যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, সেই সংখ্যা পূর্ণবর্গ হওয়ার শর্ত হচ্ছে যে সকল মৌলিক গুণনীয়ক থাকবে সেই মৌলিক গুণনীয়ক সমূহ জোড়া জোড়া হতে হবে। তাহলে আমরা এখানে জোড়া যদি করে নিই, দেখো এখানে 2 আছে 1 জোড়া, এখানে 1 জোড়া, এখানে 1 জোড়া। তাহলে এখানে কিন্তু এই 2 এবং 3, এটা কিন্তু এই 2 এর জোড়া কিন্তু নাই এবং 3-এরও জোড়া নাই। তাহলে 2 এবং 3 এরা কিন্তু জোড়াবিহীন। তাহলে এই জোড়াবিহীন হওয়ার কারণে এই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না। যদি এখানে একটা 2 থাকতো আর একটা 3 থাকতো তাহলে 2 2 জোড়া হতো, 3 3 জোড়া হতো, তাহলে সেটা পূর্ণবর্গ হতো। তাহলে আমরা লিখবো যে যেহেতু 2 ও 3 জোড়াবিহীন, তাই 384 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এটা আনসার। এখন দেখো খ নম্বর বলা আছে কি যে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, সেই পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে আমাদের এটা নির্ণয় করতে হবে। তাহলে এটা আমরা এই সংখ্যাটি আমরা এই মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা বিশ্লেষণ করব। দ্বিতীয় যে সংখ্যাটি রয়েছে 2187। তাহলে আমরা খ নম্বর দিয়ে লিখবো যে দ্বিতীয় সংখ্যাটি সমান 2187। তাহলে এটা আমরা যদি মৌলিক গুণনীয়ক বের করি তাহলে আমরা এখানে 2187-কে আমরা ভাগ দেব। এটা কিন্তু বিজোড় সংখ্যা, এটা 2 দ্বারা এখানে ভাগ দেওয়া যাবে না, তাহলে আমরা এটাকে 3 দ্বারা ভাগ দিয়ে দেখবো। দেখো 2187 ভাগ 3, 3 দ্বারা ভাগ করলে 729, তাহলে এখানে 3 দ্বারা ভাগ করলে 729, তাহলে 729 3 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা দেখবো। তাহলে ভাগ 3,
এটাও 3 দ্বারা বিভাজ্য 243। তাহলে 3 দ্বারা ভাগ করলে 243। তাহলে 243 এইটাকে আবার আমরা 3 দ্বারা ভাগ করে দেখব। দেখো 243 আমরা 729কে 3 দ্বারা ভাগ করার ফলে এখানে 243 হলো। এখন এটাকে আবার আমরা 3 দ্বারা ভাগ করবো। তাহলে দেখো এখানে ভাগ, এখানে আমরা 3 দিলে দেখো এটাও 3 দ্বারা বিভাজ্য 81। তাহলে 3 দ্বারা ভাগ করলে এটা হবে 81। তাহলে 81কে আবার যদি 3 দ্বারা ভাগ করা হয় তাহলে এটা কিন্তু 27 হবে। দেখো ভাগ 3 27। তাহলে 3 দ্বারা ভাগ করলে এখানে হবে 27। তাহলে 27কে আবার 3 দ্বারা ভাগ করলে এখানে হবে 9। 9কে 3 দ্বারা ভাগ করলে হবে 3। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 7, এখানে 7টা কিন্তু 3 রয়েছে। তাহলে 7টা 3-এর গুণফল হচ্ছে এই প্রদত্ত সংখ্যাটি। তাহলে আমরা এখানে লিখব যে সুতরাং 2187 সমান, এখানে 7টা 3 আমরা গুণ করব। দেখো 1 2 3 4 5 6 7। তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে এখন আমরা এখানে কি করব, যে এখানে যেহেতু প্রশ্নে বলা আছে যে দ্বিতীয় সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কি না, আসলে পূর্ণবর্গ সংখ্যা কিনা, তাহলে এটা আমরা দেখবো। এরপরে যদি দেখি যে এই সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তাহলে সেই সংখ্যাটিকে কোন সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে সেটা আমরা বের করব। আর সেই পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে এটাও আমরা বের করব। তাহলে দেখো আমরা এখানে লিখবো যে এখানে আমরা পূর্ণবর্গ কিনা সেটা আগে প্রথমে বের করবো আমরা। তাহলে এখানে পূর্ণবর্গ হওয়ার শর্ত হচ্ছে এই যে মৌলিক গুণনীয়ক সমূহ আছে এই সমস্ত গুণনীয়ক সমূহ জোড়া জোড়া হতে হবে। তাহলে এখানে দেখো 1 জোড়া, এখানে 1 জোড়া, এখানে 1 জোড়া। এখানে কিন্তু 3টা জোড়া রয়েছে 3-এর, কিন্তু একটা 3, এখানে কিন্তু 3-এর জোড়া নাই। তাহলে যেহেতু 3-এর জোড়া নাই সেহেতু এটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। যদি এখানে 3-এর জোড়া থাকতো এখানে একটা 3 গুণ দেওয়া হতো, অথবা এই 3 যদি না থাকতো তাহলে সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে এজন্য আমরা লিখব যে এখানে 3 কি, যেহেতু 3 জোড়াবিহীন তাই 2187 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এখানে কি করতে হবে আমাদের, এখন এর সাথে কোন সংখ্যা গুণ দিলে, কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ দিলে সেটা পূর্ণবর্গ হবে এইটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখন এখানে জোড়া তৈরি করার জন্য আমাদের কি এখানে 3 দ্বারা কিন্তু গুণ করতে হচ্ছে। তাহলে আমরা এখানে লিখব যে সংখ্যাটি পূর্ণবর্গ হওয়ার জন্য, যেহেতু গুণের কথা বলা আছে তাহলে এখানে সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ এখানে আমাদের জোড়া তৈরি করতে এখানে আরেকটি 3 গুণ দিতে হবে, তাহলে কিন্তু সেটা জোড়া হয়ে যাবে। তাহলে আমাদের কি 3 দ্বারাই গুণ করতে হচ্ছে। তাহলে এখানে আমাদের দুটি অ্যান্সার হয়ে গেছে যে এই সংখ্যাটি পূর্ণবর্গ কিনা, নয় এটা পূর্ণবর্গ। আর পূর্ণবর্গ করতে হলে কি দ্বারা গুণ করতে হবে, 3 দ্বারা গুণ করতে হবে। তো আরেকটি অ্যান্সার যেটা আমাদের এখান থেকে চেয়েছে যে পূর্ণবর্গ সংখ্যাটি কত আসলে হবে, এইটা পূর্ণবর্গ হইতে সংখ্যাটিকে কত হইতে হবে 3 দ্বারা গুণ করে। তাহলে আমরা এখন লিখব যে তাহলে 3 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যাটি হবে, আমরা এই সংখ্যাটির সাথে 3 গুণ করব, 2187 গুণ 3। যেহেতু আমরা এখানে গুণের কাজ করতে বলা আছে, যে গুণ করতে বলা আছে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে এবং সেই সংখ্যাটি কত। তাহলে যেহেতু আমরা লিখেছি 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে এই সংখ্যাটি 3 দ্বারা গুণ কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে গুণ করবো, দেখো 2187 গুণ 3 6561, তাহলে হচ্ছে 6561। তাহলে এটা একটা অ্যান্সার হবে। আর এখানে এটা একটা অ্যান্সার, আর এটাও কিন্তু পূর্ণবর্গ না, এটাও একটা অ্যান্সার।
তো আমরা এখন গ নম্বর অঙ্ক করব। তো দেখো গ নম্বর বলা আছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটা আমরা এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করব। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কি ছিল গ নম্বরের? আমরা লিখব যে দ্বিতীয় সংখ্যাটি ছিল 2187। তাহলে আমরা এটার বর্গমূল নির্ণয় করব। তাহলে আমরা 2187 বর্গমূল নির্ণয় করলে এখানে আমরা জোড়া জোড়া নিব। তাহলে এখানে 21-এর কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে বা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 16। এটা কিন্তু আমরা যদি 16 নিই তাহলে 4কে বর্গ করলে 16 হয়। তাহলে 4 নিলে এখানে 4কে বর্গ 16 হলো। এখানে আমাদের বিয়োগফল আসবে 5। তাহলে এরপর আমরা পরে জোড়া নেবো। তাহলে এখানে 8 7। এখন আমরা 4কে ডাবল করে এখানে লিখবো 8। তাহলে 8-এর পর আমরা এমন একটা সংখ্যা নিব যেন ওই সংখ্যা দ্বারাই আবার সম্পূর্ণ সংখ্যাকে গুণ করলে এই সংখ্যাটির কাছাকাছি হয়। তাহলে আমরা এমন সংখ্যা আমরা 5 নিয়ে দেখতে পারি। যেখানে আছে 8। 8-এর পরে যদি আমরা 5 নিই, 8 5 গুণ 5 425। তাহলে এর চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা আছে। 8-এর পরে আমরা যদি নেই 6 গুণ 6 516। তাহলে 516 এর চেয়ে বড় নিলে কিন্তু সেটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা তারপর দেখবো 8 7 গুণ 7। দেখো এটা 600 পার হয়ে গেছে। তাহলে আমরা 6 বার নেব। তাহলে 8 6 গুণ 6 516। তাহলে আমরা এখানে নিয়েছি 6 বার। 6 বার নিলে এখানে 516 হবে। তাহলে 516 এখানে বিয়োগফল এখানে আসবে 1 আর এখানে 7 71। তাহলে এই সংখ্যাটি যদি এই 71 যেহেতু অবশিষ্ট আছে, তাহলে এই সংখ্যাটি যদি 71 কম হতো তাহলে কিন্তু সেটা পূর্ণবর্গ হতো এবং সেই সংখ্যাটির যেই বর্গমূল আসতো সেটা হচ্ছে 46 হতো, এখানে 46 হতো। তাহলে আমাদের বের করতে হবে যে যোগ করলে কত। আমরা যদি এটা বিয়োগের কথা বলতো এখানে, তাহলে আমরা 71 যদি বিয়োগ করতাম তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ হতো। তাহলে যেহেতু যোগ করতে বলা আছে যে এই সংখ্যার সাথে কোন সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ হবে, তাহলে আমরা এই সংখ্যাটির পরবর্তী যে সংখ্যা আছে সেই সংখ্যাটি বের করব। তাহলে আমরা এখানে লিখব যে সংখ্যাটি যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয়ে 71 অবশিষ্ট, তাই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এখানে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে সংখ্যাটির সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটির বর্গমূল হবে। তাহলে এর পরবর্তী সংখ্যা তো 46-এর পরবর্তী যে সংখ্যা সেটা তার বর্গমূল হবে। 46কে আসলে বর্গ করলে এই সংখ্যাটির চেয়ে একটু কম হবে। তাহলে এর পরে যে সংখ্যাটি রয়েছে, তাহলে আমরা ওই সংখ্যাতে যখন আমরা ওই সংখ্যাকে বর্গমূল করব, তাহলে এখানে 46-এর পরে যে সংখ্যা অর্থাৎ 47 কিন্তু সেই সংখ্যার বর্গমূল হবে। তাহলে সেটা আমরা লিখবো যে এইভাবে বর্গমূল হবে সমান 46 যোগ 1 বা 47। তাহলে 47 যেহেতু বর্গমূল হবে, তাহলে এর বর্গ সংখ্যা কত হবে? এর বর্গ, তাহলে এর বর্গ আমরা নির্ণয় করব। তাহলে সংখ্যাটির বর্গমূল 47 হওয়ায় সংখ্যাটি হবে, তাহলে এটার বর্গ, তাহলে এখানে 47 গুণ 47 সমান 47 এবং 47 গুণ করলে দেখো 47 গুণ 47 2209। তাহলে এখানে 2209
209, 2209। তাহলে এই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। এই সংখ্যার পরবর্তী যে সংখ্যা সেটা এই সংখ্যা। তাহলে আমাদের অ্যান্সার এখানে চেয়েছে যে কত যোগ করলে সেটা পূর্ণবর্গ হবে। তাহলে আমরা এই সংখ্যার সাথে কত, মানে এই আগে যে সংখ্যাটি ছিল এই সংখ্যার সাথে কত যোগ করলে এই সংখ্যা হয় সেটা কিন্তু আমরা বের করব। তাহলে এটা বের করলে এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে সংখ্যাটিকে পূর্ণবর্গ হতে হলে অর্থাৎ 2187 সংখ্যাটিকে পূর্ণবর্গ হতে হলে সংখ্যাটির সাথে যোগ করতে হবে। তাহলে যোগ করতে হবে কত? এখান থেকে আমরা 2209 থেকে আমরা বাদ দিব 2187। তাহলে আমরা দেখো এখানে 2209 আছে, এখান থেকে আমরা বিয়োগ করব 2187 সমান 22। সমান এটা কিন্তু 22, অর্থাৎ 22 কিন্তু যোগ করতে হচ্ছে। এই সংখ্যাটির সাথে 22 যোগ করলে সেই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কিন্তু হবে 22।